আসলে না না, ওগো ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে বাঁচাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। সব মিথ্যে, আমার মাকে দিয়ে মিথ্যে বানানো হয়েছে। আমার বাবা পাগল না। শান্ত 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 রুবেল, মানে নাই আদালত, মানে নাই সাক্ষী প্রমাণে সব সাজানো নাটক। শান্ত, আমার বাবা পাগল না, সব মিথ্যে। শান্ত হবে, শান্ত। জজ সাহেব, আপনার বিচারে আমি পাগল প্রমাণিত হয়েছি, কিন্তু আমি প্রমাণ করতে চাই আমি পাগল নই। জজ সাহেব, আমার স্ত্রী আমার জীবন বাঁচাতে আমাকে পাগল প্রমাণিত করেছে, কিন্তু আমি প্রমাণ করব আমি পাগল নই। খবরদার ওসি সাহেব, এগুলো গুলি করতে বাধ্য হব। জজ সাহেব, কোন পাগল জানে না এটা রিভলভার, কোন পাগল জানে না রিভলভারে 6টা গুলি থাকে, কোন পাগল জানে না রিভলভারের গুলিতে মানুষ মারা যায়, কিন্তু আমি জানি এটা রিভলভার। এর ভিতরে 6টা গুলি আছে, এর গুলিতে মানুষ মারা যায়, আর এটা জানি বলেই আমি পাগল নই। তাহলে আজকের বিচারটা ভুল হয়েছে। জজ সাহেব, এই আদালতের সাক্ষী প্রমাণের লাটিম খেলায় মানুষের আসল বিচার হয় না। সাক্ষী প্রমাণ সব বিক্রি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। জীবন বাঁচাবার তাগিদে মানুষ আদালতে মিথ্যে সাক্ষী দেয়। এই আদালতের রায় ভুল। আমি আজ আপনাকে প্রমাণ করে দেব আমি পাগল নই, আমি পাগল নই, আমি পাগল নই, পাগল নই। আমার বাবার কাছে হাত দিয়েছে, আমি তাদের হাত ছেড়ে ফেলবো না। না বাবা, না, শক্তি দিয়ে সন্ত্রাস দমন করা যায় না। আমি ওদের বিরুদ্ধে কলম ধরবো, লিখে জনমত তৈরি করব। তুমি না বললে পত্রিকার চাকরি ছেড়ে দিয়েছো, লেখা ছাপাবে কোথায়? আমি বলি কি বাবা, এবার তুমিও একটা কাগজ বের করো। আমি কাগজ বের করব? সাংবাদিকতার জগতে তো তুমি 20-22 বছর কাজ করলে, কত সংবাদপত্র জনপ্রিয় হলো তোমার লেখাতে। তুমি যদি কাগজ বের করো তাহলে আমি বলছি সেটাও দারুণ চলবে। বাবা, ওর কথা শোনো না, বরং কাগজ বের করতে যত টাকা লাগবে তার চেয়ে অনেক কম টাকা লাগবে একটা পিস্তল কিনতে। তুমি শুধু আমাকে একটা পিস্তল কিনে দাও, তুমি দেখবে যারা তোমাকে রক্তাক্ত করেছিল তারা একদিন তোমার পা ধরে ক্ষমা চেয়ে যাবে। রুবেল, তুই আমার সন্তানের কথা বলতে পারলি? আমার আদর্শ কি তোর কাছে এতই মূল্যহীন হয়ে গেছে? না বাবা, আমার কাছে অমূল্য, কিন্তু এই সমাজের কাছে তা মূল্যহীন। ঠিক আছে বাবা, আমিও তোমাকে পত্রিকা বের করতে সাহায্য করব। বাবা, ডিপিএসে আমার 1,60,000 টাকা আছে। আমার গয়নাগুলো তো বাক্সে পড়েই আছে, ওগুলো বিক্রি করলেও তো তুমি লাখখানেক টাকা পাবে। আমারও 2 লাখ টাকার মতো আছে। তাহলে ঠিক আছে বাবা, সব টাকা এক করলে তুমি একটা পত্রিকা বের করতে পারবে, আর সেই পত্রিকা আমার জন্মদিনে প্রথম বের হবে। আর সেই পত্রিকার নাম হবে মাত্র আদরের বোনের নাম, মুক্তি। হ্যাঁ, মুক্তি, মুক্তি, মানুষের মুক্তির কথা শোনাবে। রুবেল, তুই পিস্তল কোথায় পেলি? কিনেছি মা, কিনেছি। মুক্তি মরে গেছে, তাই মুক্তি পত্রিকা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে পিস্তল কিনেছি মা। কেন কেন তুই পিস্তল কিনেছিস? আমার বোনকে যারা মেরেছে, আমার বাবাকে যারা পাগল বানিয়েছে, তাদেরকে আমি শেষ করে দেব। রুবেল, বাবাকে আমি আগেই বলেছিলাম
পত্রিকার টাকা দিয়ে আমাকে একটা পিস্তল কিনে দিতে। বাবা দেয়নি, দিলে আজ মুক্তিকে হারাতে হতো না। আমার বাবাকে। না রুবেল, তোর বাবার আদর্শ। স্টপ মা, স্টপ। আর ওই আদর্শের কথা বলো না। ওই আদর্শের কথা বলে বাবা আমাকে থামিয়েছিল, কিন্তু মুক্তিকে বাঁচাতে পারেনি, নিজেকে বাঁচাতে পারেনি। আমার বন্ধুরা বলেছিল আদর্শ বলতে এখন আর কিছু নেই। আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম আছে, আদর্শ আছে। কিছু লোক তা মেরে ফেলতে চাইছে, আর তার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। হ্যাঁ বাবা, যে আমি তোকে বাধা দিতাম যুদ্ধ করতে, সেই আমি তোকে বলছি তোকে যুদ্ধ করতে হবে অন্যায়ের না বিরুদ্ধে। মা, আজ তোমার মুখে সে কথা মানায় না। যে মা আদালতে অন্যায়ের কাছে পরাজিত হয়ে চিৎকার করে মিথ্যা উচ্চারণ করে, সে মায়ের অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা শোভা পায় না। রুবেল, আদালতে তুমি কি বলেছিলে ভুলে গেছো মা? তুমি বলেছিলে এখন আর মানুষ মানুষ নেই। বাবা নিজেকে গুলি করার আগে কি বলেছিল ভুলে গেছো মা? বাবা বলেছিল সাক্ষীর লাঠিম খেলায় মানুষ এখন বিক্রি হয়ে গেছে। তুমি ভুলে গেছো মা আমার বোনের অপমানে, অত্যাচারে তিল তিল করে মৃত্যুবরণের কথা? আমি ভুলিনি মা, আমি ভুলিনি। একটা মুহূর্ত সেই স্মৃতি আমাকে ভুলতে দেয় না। আমার মনের কাছে এসে মুক্তির আত্মা চিৎকার করে বলে, ভাইয়া রে, যে তোকে না দেখে আমি ঘুমাতে পারতাম না, সেই আমাকে যারা ঘুম পাড়িয়ে দিয়েছে, যাদের আইন আদালত তাদের বিচার করতে পারেনি, তাদের তোর আদালতে বিচার করে মৃত্যুদণ্ড দে। আমি সেই বিচার করতে যাচ্ছি মা। কে তুই? আমি এক তাণ্ডব, অত্যাচারের বুকে কাপন ধরানোর তাণ্ডব, ধর্ষণকারীর হিংস্র নখর ভাঙার তাণ্ডব, সন্ত্রাসীর বুকে ভূমিকম্প জাগানোর তাণ্ডব। আমি তাণ্ডব, তাণ্ডব, তাণ্ডব। दोस्तों, दोस्तों मेरे लाइव दोस्तों। আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও। আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি তুই। আমার বোনকে নষ্ট করে তোরা মৃত্যুর দিকে ঠেলে দিয়ে বলছিস অন্যায় করিসনি। না, তাকিয়ে দেখ, এই সেই আদালত। এই আদালতে আমার বাবা চিৎকার করে বলেছিল আমি পাগল না, আমি পাগল না। তোরা তোরা থেকে পাগল বানিয়েছিস। অন্যায় করিসনি। না, আমি না, আমি না। তোরা
তোরা আমার বাবাকে বিচারের রায় দিয়েছিলি পাগল, সে ছিল মিথ্যে বিচার। আর এই মুহূর্তে তোর বিচারক আমি। আজ আমি তোর বিচারের রায় শোনাবো। আমার বিচারের রায় কোন মানুষ শুনবে না, কিন্তু এই আদালতের দেওয়াল দরজা জানালা শুনবে। বল বল, আমার বাবা পাগল? বল। না 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 বাবা, তুমি শুনছো? তুমি পাগল না? বল, আমি তোরকে তোরা নষ্ট করেছিস? আমি স্বীকার করছি। শুনেছিস? শুনেছিস ওরা পাপ স্বীকার করেছে? না, তোর পাপের বিচার রায় শুনে যাও। আসামি নিজের স্বীকারোক্তি অনুযায়ী সাংবাদিক রাজীব খানকে পাগল বানানোর জন্য এবং তার নিষ্পাপে মুক্তিকে ধর্ষণ করার জন্য এই আদালত আসামি আদবকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করল। তারা বলছি মনে গুলি করলো। গেল কই? এই খবরদার, খবরদার বলছে, সামনে আসবে না। দাঁড়াও। কেন এদিকে আসছো? না করলাম না তোমাকে, এদিকে আসবে না। যাও যাও বলছি, যাও। কে আছেন? দরজা খুলুন, দরজা খুলুন। এত রাতে আবার কি এলো? উড়ি বাবারি। কি ব্যাপার আপনারা? আমরা এই বাড়িটা তল্লাশি করতে চাই। কি আনন্দে? আমাদের হাত থেকে বাঁচার জন্য একটা খুনি এই বাড়িতে ঢুকেছে। ঢুকেছে? বন্ধ দরজা দিয়ে একজন খুনি এই বাড়িতে ঢুকেছে? ফাজলামা পেয়েছেন। আপনারা আইনের লোক বলে যখন তখন মানুষের বাড়িতে ঢুকে বিরক্ত করবেন। এখন কটা বাজে? রাত 1টা। চলে যান, নইলে অন্য পুলিশ থেকে আপনাদেরকে ধরিয়ে দেব। জি জি ম্যাডাম। আবার চিচি করছেন? যান বলছি, আমাদের একটু শান্তিতে ঘুমাতে দিন প্লিজ। যান। সরি ম্যাডাম। চত্ব সব, ওইদিকে তেলাপোকা আর এদিকে পুলিশ। কিরে পপি, কারা এসেছিল? পুলিশ এসেছিল মা, বাড়ি তল্লাশি করতে। কি আনন্দের কথা, আমাদের বাড়িতে নাকি একজন খুনি ঢুকেছে। আরে আমাদের বাড়িতে? ওদের মাথা খারাপ হয়ে গেছে। খুনি ঘরে ঢুকবে কেন? ঢুকেছে মা, একজন খুনি ঢুকেছে। এখানে আছে, ওই দেখো রক্ত। হ্যাঁ, তাহলে তো থানায় ফোন করতে হয়। মা, বাবারে, ঘরের মধ্যে কে? বেরিয়ে এসো, নইলে নইলে আমি কিন্তু চিৎকার করবো। চিৎকার করবো কিন্তু আমি। ফোনটা রাখুন। কে? এই পপি! মা! কে তুমি? তুমি? হ্যাঁ আমি। চিৎকার করলে আমি তোমার মাকে মেরে ফেলবো। বাঁচাও! না না, আমি চিৎকার করবো না। তুমি আমার মাকে ছেড়ে দাও প্লিজ। ছাড়তে পারি যদি তোমার হাতের ছুরিটা গরম করে নিয়ে আসো। ছুরি? আমার হাত থেকে গুলি বের করতে হবে, নইলে এই পিস্তল দিয়ে তোমার মাকে মেরে ফেলবো। না না, আমি আনছি, আমি আনছি। আপনি ফোনটা রাখুন। হ্যাঁ হ্যাঁ, চলুন। বসুন। এই যে ছুরি গরম করে নিয়ে এসেছি, এইবার আমার মাকে ছেড়ে দাও। আগে হাতের মধ্যে ছুরিটা ঢুকিয়ে খুলি বের করো। না না, আমি ছুরি ঢুকাতে পারবো না। তাহলে আমি তোমার মাকে মেরে ফেলবো।
না না, খুলে বের করে দাও। বের করে দাও, বের করো। বসো এখানে। Oh my God! হুম। আপনি আমাকে জড়িয়ে ধরেছেন, প্লিজ ছেড়ে দিন। সরি, আমার ব্যবহারের জন্য আমি দুঃখিত। এছাড়া আমার আর করার কিছু ছিল না। আমরা কি শুধু লাশই দেখবো? হ্যাঁ, না আসামিও দেখবো? কমিশনার সাহেবের ছেলে মারা গেল, তুই আইনের পোশাক পরে কি করস? হ্যাঁ, বসে বসে বেতন খাস? মিস্টার হুমায়ুন ফরিদি, একজন পুলিশ অফিসারের সাথে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু একজন নেতা হিসাবে নিশ্চয়ই আপনার জানা আছে। কি বলতে চাও তুমি? হ্যাঁ, বলতে চাই আমরা বেতন নিই সত্যিকার আসামি ধরার জন্যে, সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যে, কিন্তু কেন পারি না জানেন? আপনাদের মতো কিছু নেতাদের জন্য। মিস্টার হুমায়ুন ফরিদি, আপনারা আমাদের চাকরি কেনার ভয় দেখিয়ে আপনাদের স্বাস্থ্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তাই আমাদের কর্তব্য আর দায়িত্ববোধের কথা বলার আগেই নিজেদের কর্তব্য আর দায়িত্ববোধ জাগ্রত করুন। আপনাদের হাতিয়ার হিসেবে আমাদের ব্যবহার না করে আমাদেরকে আমাদের মতো চলতে দিন, তাহলে দেখবেন দেশে একজন সন্ত্রাসীও থাকবে না। ওই বেটা ইন্সপেক্টর কি নতুন আসছে নাকি? হ্যাঁ, আমারে লেকচার দেয়। এই, ওরে একটু বুদ্ধি দে যাতে ওর জ্ঞান বাড়ে। জি আচ্ছা, নাহলে কোন দিন দেখবে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান আর বুদ্ধির আমার কোনো অভাব নেই, অভাব আছে আপনাদের চিন্তার চেতনার। শুনুন ফরিদি সাহেব, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করুন, নইলে আজ আপনি কমিশনার সাহেবের ছেলের লাশ দেখতে পাচ্ছেন, কোন দিন হয়তো আপনি আপনার নিজের ছেলের লাশ দেখতে পাবেন। কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ স্যার। আপনার কথা শুনে মনে হইল আমরা পুলিশরা সব খারাপ না, কেউ খুব ভালো আছি। আই সাব ইন্সপেক্টর, তুমি নিজেরা কি মনে করো? একজন পুলিশ অফিসার ছাড়া আর কিছুই মনে করি না স্যার। হুমায়ুন ফরিদি সাহেবের চেনো? এত বড় বড় কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে? আমার এই আইনের পোশাক, যে পোশাকের মর্যাদা আপনি ভুলে গেছেন, কিন্তু আমি ভুলিনি স্যার। আপনাকে যখন ধাক্কা দিয়ে কথা বলছিল, প্রতিবাদ তো আপনারই করা উচিত ছিল, কিন্তু আপনার প্রতিবাদ আমাকে করতে হয়েছে। আর আপনি কেন প্রতিবাদ করতে পারেননি তা আমার জানা হয়ে গেছে। এই কি জিনিস তুমি? নিজেকে প্রশ্ন করুন। একটা কথা বলি স্যার, এই পোশাকটার মূল্য দিতে শিখুন, তাহলে মানুষ আপনাকে মূল্যায়ন করবে। দয়া করে আইনের পোশাকটা বিক্রি করে দেবেন না স্যার, এটা আমার শেষ অনুরোধ। এক্সকিউজ মি, ওসি সাহেব কে? ও ওসি, উনি হলেন ওসি, ইনি হলেন সাব ইন্সপেক্টর। না বলেছে, ইনি সাব ইন্সপেক্টর, উনি ওসি। ভুলে গেছে, উনি ওসি, ইনি সাব ইন্সপেক্টর। আপনি বাথরুমে যান, আপনি গিয়ে খালাস করেন, আমি ম্যানেজ করতে। শোনেন, উনি হইল বাথরুমের ওসি, আর ইনি হইলেন এই থানার ওসি। যান কথা বলে। ওকে, থ্যাংক ইউ। যান। আপনাকে আমি একটা কথা বলতে এসেছি। বলুন। কাল রাতে পুলিশ যে সন্ত্রাসীকে তাড়া করেছিল, সে আমার বাসায় এসে লুকিয়েছিল। বলেন কি? আমি একজন আর্টিস্ট, সেই ক্রিমিনালটাকে গ্রেফতার করার জন্য আমি তার একটা ছবি আপনাদের এঁকে দিতে পারি। যারা আমার বোন মুক্তিকে নষ্ট করে হত্যা করেছে, তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাবা, তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি।
বাবা, তুমি শুনতে পাচ্ছ না আমি কি বলছি? তোমাকে যারা আজ এই হাসপাতালে বেডে শুয়ে রেখেছে তাদের একজনকে আমি শেষ করে দিয়েছি বাবা। এই বাবা, তুমি কথা বলছো না কেন? কথা বলো বাবা, কথা বলো, বলো তুমি খুশি হয়েছ? একটা কিছু বলো বাবা, একটা কথা বলো। যাও যাও যাও, একটা কিছু বলো। তোমার বাবা এখন কথা বলছে না, তবে একদিন বলবে, এবং যেদিন বলবে তখন যে ভয়ঙ্কর তাণ্ডব সৃষ্টি হবে, সে তাণ্ডব থেকে খুনিদের কেউ বাঁচাতে পারবে না। আপনি? আমি ডক্টর রশিদ চৌধুরী। তোমার বাবার এই অবস্থার জন্য আমি দায়ী। না, আপনি দায়ী নন ডাক্তার সাহেব, আমিই দায়ী। আমি যদি সেদিন আদালতে মিথ্যে কথা না বলতাম তাহলে আমার স্বামী... আপনি তো আপনার স্বামীকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলেছেন। কি বলছেন আপনি? হ্যাঁ, এখানে তোমার বাবাকে শক দিয়ে দিয়ে পাগল বানিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল। ভয়ঙ্কর যন্ত্রণায় মারা যাচ্ছিল তোমার বাবা। তখন তোমার মা তোমার বাবার জীবন বাঁচাতে মিথ্যে সাক্ষী দেয়। আর আপনি আপনি কি করেছিলেন? ওরা আমার একমাত্র মেয়েকে ধরে নিয়ে নষ্ট করার ভয় দেখিয়ে ওরা আমার মুখে তালা লাগিয়ে দিয়েছিল। আমি আমার মেয়ের উপকার করতে গিয়ে তোমার বাবারও অপকার করে ফেলেছি। বাবা, তুমি ওকে মাফ করে দাও। আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই, কিন্তু ওরা যারা আমার বাবাকে পাগল বানিয়েছে তাদের সবাইকে আমি খতম করে ফেলবো, সবাইকে খতম করবো। না বাবা না, এই খুনের পথে, সন্ত্রাসের পথে একবার হাঁটা শুরু করলে আর তুই ফিরে আসতে পারবি না। সন্ত্রাস দিয়ে সন্ত্রাসকে দূর করতে হবে মা। সন্ত্রাসীদের বিচার এখন আদালতে হয় না মা, সন্ত্রাসীদের বিচার এখন আইনে হয় না মা। সন্ত্রাসীদের বিচারে একটাই মাত্র পথ, সন্ত্রাস। অবশ্যই সন্ত্রাসীদের বুকে তাণ্ডব লাগানো সন্ত্রাস শুরু করবো মা, তাণ্ডব লাগানো সন্ত্রাস। রুবেল, রুবেল! ওগো, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমার রুবেলকে আমি সন্ত্রাসী বানিয়ে ফেললাম। আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। কি তুই এই খুনি ছেলেটার ছবি আঁকছিস কেন? এটা পুলিশের কাছে দেব। এই ছবিটা পেলে পুলিশ এই খুনিকে গ্রেফতার করতে পারবে। না না পপি, তুই যেভাবে ছেলেটাকে খুনি ভেবে পুলিশকে সাহায্য করতে চাইছিস, আসলে তো নাও হতে পারে। ছেলেটা কোনো পরিস্থিতির শিকারও হতে পারে। মা, যে ছেলে খুন করতে পারে সে ছেলে কোনো ভালো মানুষ হতে পারে না। আর খুনির একটাই পরিচয়, সে খুনি। কিন্তু এই ছবি তুই পুলিশের কাছে দিলে ও জেনে যাবে আমরাই এই কাজটা করেছি। তখন তুমি চিন্তা করো না মা, পুলিশ কাউকেই জানাবে না। আর এই ছবিটা আমি রাতের অন্ধকারে জমা দেব। হ্যাঁ, তাড়াতাড়ি চালা না। মহাখালী থানায় যাবে? না পা যাবো না। হ্যাঁ, আর পিছিয়ে পানি দিতে এক গ্লাস। তুমি যাবে? যাবো না। হ্যাঁ, আপনি যাবেন? উঠে না পা। এইভাবে মহাখালী থানা যাবে? জি না। কোথায় যাবেন ম্যাডাম? মহাখালী থানা। ওঠেন।
বিচার করতে আমাকে তাড়া করেছে। প্লিজ আমাকে বাঁচান, প্লিজ প্লিজ হেল্প মি। প্লিজ আসুন। থ্যাংক ইউ। আপনাকে কে তাড়া করেছে? একজন গুন্ডা। তো কোথায় যাবেন? আমি আমি থানাতেই যাব। থানাতে কেন সুন্দরী? কি করছেন আপনি? একটা ছেলে মেয়ে পেলে যা করে। প্লিজ 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 ছাড়ুন আমাকে। প্লিজ গাড়ি থামান। আমাকে ছেড়ে দিন। এই থামলি কেন? স্যার সামনে মানুষ। মানুষ? এই বেটা, রাস্তায় কেন শুয়ে আছিস? রাস্তা কি তোর বাপের? রাস্তাটা আমার বাবার না হলেও তোর বাবারও না। গান করতে উঠে দে। গাড়ি থামান। চলো। তুমি আমার ছবি এঁকেছ আমাকে খুনি বলে থানায় ধরে দেবার জন্য। ওই যে থানা, যাও ছবিটা জমা দিয়ে এসো। যাও, আমার নামে রিপোর্ট করো। আমি তোমাকে বাধা দেব না, তবে যাবার আগে আমি তোমাকে একটা অনুরোধ করব। আমার ছবির সাথে সাথে এমপি সাহেবের ছেলের ছবিটা জমা দিয়ে এসো। আমার ছবির সাথে সাথে ওই কমিশনের ছেলের ছবিটাও জমা দিয়ে এসো। ওই ডন যে তোমার ইজ্জত দিতে চেয়েছিল তার ছবিও জমা দিয়ে এসো। ওই ওসি যে টাকা খেয়ে আইনকে তামাশায় পরিণত করেছে তার ছবিও জমা দিয়ে এসো। একা একা আমার ছবি জমা দিয়ে এসে তুমি এই দেশ থেকে খুনি সন্ত্রাসীকে শেষ করতে পারবে না। আমাকে যারা সন্ত্রাসী বানিয়েছে তাদের ছবি এঁকে জমা দাও, তাহলে আর আমার মতো সন্ত্রাসীর জন্ম নেবে না। আজ যে তোমাকে নষ্ট করতে চেয়েছিল সে আমার বোন মুক্তিকে নষ্ট করেছিল, বিচার পাইনি। শুধু তাই নয়, আমার বোন যখন বিচারের দাবিতে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিল তাকে প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়েছিল। আমার বাবা দৈনিক মুক্তি সম্পাদক রাজীব খান আমার বোনের বিচারের দাবিতে যখন আদালতে কেস করেছিল তখন সেই আদালত আমার বাবাকে পাগল আখ্যায়িত করেছিল। আপনার বাবা মুক্তি পত্রিকার সম্পাদক রাজীব খান? হ্যাঁ, আমি তার ছেলে রুবেল। রুবেল?
আজ যদি আমি তোমার সাহায্যে এগিয়ে না যেতাম, তাহলে আজ তোমাকেও নষ্ট হতে হতো এবং ইজ্জত বাঁচাবার জন্য তোমাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হতো, তোমাকেও রাস্তায় খুন করা হতো। আমার নিষ্পাপ বোনকে ধর্ষণ করে খুন করেছে। তোমাকে যদি কেউ ধর্ষণ করতো, তুমি কি করতে? আমিও তাকে খুন করে ফেলতাম। আমিও তাই করেছি। যাও, ছবিটা জমা দিয়ে এসো। যাও। ভেঙে গেছে, এসেছি তাই এত কাছে, প্রেম ছুঁয়েছি মন, ছুঁয়ে গেছে দুটি জীবন। জানি এই রাত জীবনের শেষ রাত নয় তো, এই রাত কাছে আসা। আজ দুটি মনে দুজনের কিছু চাওয়া পাওয়া নিয়ে চুপচাপ ভালোবাসা। ভুল ভেঙে গেছে, এসেছি তাই এত কাছে, প্রেম ছুঁয়েছে মন, ছুঁয়ে গেছে এই দুটি জীবন। জানি এই রাত জীবনের শেষ রাত নয় তো, এই রাত কাছে আসা। আজ দুটি মন দুজনের কিছু চাওয়া পাওয়া নিয়ে চুপচাপ ভালোবাসা। ভাবিনি তো কোনোদিনও আমি মন দেব, ভালোবাসার বিনিময়ে কারো মন নেব। এ জীবনে তুমি না ছিল শূন্যতা, তুমি এলে প্রেম এলো, এলো পূর্ণতা। তুমি প্রতিক্ষণে প্রতিদিন থাকবে চিরদিন পৃথিবীতে শুধু আমার। আমি যতদিন বেঁচে আছি থেকো তুমি কাছাকাছি, কোনো চাওয়া নেই তো আর। ভুল ভেঙে গেছে, এসেছি তাই এত কাছে, প্রেম ছুঁয়েছে মন, ছুঁয়ে গেছে এই দুটি জীবন। শুরু হলো ভালোবাসা, শেষ নেই তো হবে না তো ছাড়াছাড়ি এই দুজনে। মন ছিল আশা ছিল, ছিলে না তুমি, তাই বুঝি কার প্রেমে পড়িনি আমি। আমি হৃদয়ের নীল খামে চিঠি লিখি প্রিয় নামে, তুমি সেই প্রিয় আমার। জলে কত তারা মিটি মিটি সে আলোয় পড়ে চিঠি হয়ে গেছি আমি তোমার। ভুল ভেঙে গেছে, এসেছি তাই এত কাছে, প্রেম ছুঁয়েছে মন, ছুঁয়ে গেছে এই দুটি জীবন।
জানি এই রাত জীবনের শেষ রাত নয় তো, এই রাত কাছে আসা। আজ দুটি মন দুজনের কিছু চাওয়া পাওয়া নিয়ে চুপচাপ ভালোবাসা। লোক প্রত্যেকটা কাগজে পুলিশ ডিপার্টমেন্টকে ধুয়ে ফেলেছে। দিনের পর দিন খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই বেড়েই চলেছে, অথচ আমরা অপরাধীদের গ্রেফতার করতে পারছি না। এটা লজ্জার কথা। শেম টু আস। স্যার, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার, এই প্রত্যেকটা কেসের তদন্ত। Shut up! তদন্ত 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 এই একটা শব্দ দিয়ে সব কেসকে ধামাচাপা দেওয়ার টেন্ডেন্সি আমি কিছুতেই বরদাস্ত করব না। অনির্দিষ্টকাল পর্যন্ত তদন্ত চলতে পারে না। কাল ব্যারিস্টার সাহেবের ছেলে ডন খুন হয়েছে, এর আগে আমার ছেলে আজাদ খুন হয়েছে। হতে পারে তারা অপরাধী, তাদের বিচার আদালত করবে, কিন্তু কেউ নিজের হাতে আইন তুলে নিয়ে তাদেরকে নৃশংসভাবে হত্যা করবে, এটা কিছুতেই চলতে দেয়া যেতে পারে না। অমিত স্যার, তুমি না বলেছিলে কে যেন ছবি এঁকে দেবে? তার কি হলো? আমিও সে আশায় ছিলাম স্যার, কিন্তু মেয়েটি এখনো ছবিটা দিয়ে যায়নি। তুমি ইমিডিয়েটলি মেয়েটার কাছে যাও, ছবিটা নিয়ে এসো। ওকে স্যার। আপনি? হ্যাঁ, আপনি যে খুনির ছবিটা এঁকে দিয়ে পুলিশকে সহযোগিতা করতে চেয়েছিলেন, আমি সেই ছবিটা নিতে এসেছি। ছবিটা আমি ছিঁড়ে ফেলেছি। ছিঁড়ে ফেলেছেন? কেন? কারণ ওর ছবি আঁকার আগে আরো অনেকের ছবি আমার আঁকা দরকার ইন্সপেক্টর, যারা ওর চেয়ে ভয়ানক খুনি, যারা ওর মতো একজন সহজ সরল ছেলেকে তিলে তিলে খুনি বানিয়েছে, তাদের ছবি আমার আগে আঁকা দরকার। কি বলতে চান আপনি? আমি বলতে চাই, খুনিকে শাস্তি দিয়ে খুনিকে শেষ করা যায় না। তার চেয়ে যারা দিনের পর দিন অত্যাচারী স্টিম রোলার চালিয়ে ওই সমস্ত সহজ সরল ছেলেকে খুনি বানাচ্ছে, সেই সমস্ত খুনের মেশিনারিকে আগে শেষ করতে হবে, তবেই আর নতুন খুনির জন্ম হবে না। আপনি কাদের কথা বলছেন? জনতাকে দিনের শান্তির কথা শুনিয়ে রাতের অন্ধকারে জনতার ঘরে অশান্তির আগুন জ্বালাই সেই জননেতা হুমায়ুন ফরিদের কথা। ওই ফরিদের সাহেবের ছবি আগে আঁকা দরকার ইন্সপেক্টর, যে শয়তান রাজীব খানের মতো একজন সৎ নির্ভীক সাংবাদিককে পাগল বানিয়ে আত্মহত্যা করতে বাধ্য করেছিল। কিন্তু রাজীব সাহেব তো মারা যাননি। আমরা যতটুকু জানি তিনি হাসপাতালে কোমাতে আছেন। জীবন মৃত্যুর মাঝে অচেতন হয়ে পড়ে আছে রাজীব খান। কেন জানেন? তার একমাত্র মেয়ে ধর্ষণকারীদের বিরুদ্ধে তিনি কলমের লেখনের মাধ্যমে যুদ্ধ করতে চেয়েছিলেন। কারা তার মেয়েকে ধর্ষণ করেছিল? ওই আজাদ, ডন, গাঙ্গুয়া আর ফরিদের ছেলে মিশা। আমি যেদিন ছবি এঁকে থানায় জমা দিতে গিয়েছিলাম, সেদিন ওই ডন আমার ইজ্জত নিতে চেয়েছিল। আর সেদিন আমাকে কে বাঁচিয়েছিল জানেন? যার ছবি এঁকে খুনি বলে আমি থানায় জমা দিতে গিয়েছিলাম। শুনুন ইন্সপেক্টর, যতদিন ওই সমস্ত খুনি এদেশে বেঁচে থাকবে, ততদিন আরো অনেক মানুষ জন্ম নেবে ওদেরকে খুন করার জন্য। আইন হাতে তুলে নেওয়া অন্যায়। অন্যায়? তাহলে কোথায় ছিল আপনাদের আইন? যখন মুক্তি ধর্ষিতা হয়ে চিৎকার করে বলছিল ওসি সাহেব বিচার করুন, কোথায় ছিল আপনাদের আইন? যখন হাসপাতালে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে টর্চার করে পাগল বানিয়ে দেওয়া হয়েছিল, কোথায় ছিল আপনাদের আইন? কারাগারের অন্তরালে রুপেলকে মেরে মেরে তার সততা, তার শিক্ষা, তার বিবেকে খুন করা হয়েছিল। বলুন, জবাব দিন, কোথায় ছিল আপনাদের আইন? আইনকে যারা পালন করে তাদের একজনের ভুলের জন্য সমগ্র আইনকে অমান্য করা ঠিক নয়। আপনি ওকে আইনের কাছে আত্মসমর্পণ করতে বলুন। আমি কথা দিচ্ছি, আইন তার সাথে ন্যায় বিচার করবে। আর আপনার কথা যদি সত্যি হয়, ফরিদি সাহেব যত বড় জননেতাই হোক না কেন, আইনের হাত থেকে সে কোনোদিনই বাঁচতে পারবে না। চলে। ফরিদি সাহেব, ফরিদি সাহেব গেল কোথায়? ফরিদি সাহেব, ও পানিও নেই। hands up! আমার অফিসের ড্রেসটা ভিজে গেল।
আমি শুকিয়ে দেব তুমি কি করে শুকাবে? আমার মনের গরমে। তুমি লাখে একজন, তুমি আমার প্রিয়জন। হায় রে হায় রে হায় রে, তুমি লাখে একজন, তুমি আমার প্রিয়জন। তোমায় দিলাম উপহার, তোমায় দিলাম উপহার, আমি আমার এই জীবন। হায় রে হায় রে হায় রে। ও তুমি লাখে একজন, তুমি আমার প্রিয়জন। আহারে আরে আহারে, তুমি লাখে একজন, তুমি আমার প্রিয়জন। তোমায় দিলাম উপহার, ও তোমায় দিলাম উপহার, আমি আমার জীবন। আহারে আরে আহারে, আহারে আরে আহারে। মিটি মিটি হাসি দেখে আমি যে মরেছি, টানা টানা আঁখি দেখে প্রেমেতে পড়েছি। মিঠা মিঠা কথা শুনে ভাবিতে ডুবেছি, আগে পিছে না ভেবে হৃদয়টা দিয়েছি। তুমি বউ হবে আমার, তুমি বউ হবে আমার প্রিয়া, বলো না কখন। আহারে আরে আহারে, আহারে আরে আহারে। হাতে হাতে ছোঁয়া লেগে লজ্জাটা ভেঙেছে, মনে মনে মিশে যেতে কামনা জেগেছে। এলো মেলো চুলে হাওয়া খেলা যে করেছে, চোখে চোখে চেয়ে পিপাসা বেড়েছে। তুমি স্বামী হবে আমার, তুমি স্বামী হবে আমার, বলো না কখন। হায় রে হায় রে হায় রে। তুমি লাখে একজন, তুমি আমার প্রিয়জন। আহারে আরে আহারে, তুমি লাখে একজন, তুমি আমার প্রিয়জন। তোমায় দিলাম উপহার, তোমায় দিলাম উপহার, আমি আমার এই জীবন। আহারে আরে আহারে। হায় রে হায় রে হায় রে। কি বলছো তুমি? আমার বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা তার পাপকে ঢেকে রাখতে সাংবাদিক রাজীব খানকে পাগল বানিয়ে দিয়েছে। আর পাগলের অবমাননা থেকে বাঁচতে সে নিজেকে গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু মারা যায়নি। হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। আর তোমার ভাই মিশা তার বন্ধুরা মিলে রাজীব খানের একমাত্র মেয়ে মুক্তিকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাহলে তাদেরকে তুমি গ্রেফতার করছো না কেন? গ্রেপ্তারের জন্য প্রমাণ দরকার, আর আমার কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণের কাছে আইনের হাত পা বাঁধা। প্রমাণের অভাবে আদালত তাদেরকে নির্দোষ খালাস করে দিয়েছে। শাহনূর, এখনো সময় আছে। তুমি ওদেরকে বোঝাও, সব পাপ স্বীকার করে আইনের কাছে সারেন্ডার করতে বলো, নইলে রক্তের যে খেলায় তারা নেমেছে তাতে তারাও রক্তাক্ত হয়ে যাবে। যে পাপ করে তারা কারো কথা শোনে না অমিত। আর পাপী অপরাধের একটাই পরিচয়, সে পাপী অপরাধী। সে কারো বাবা ভাই হলেও তাদের শাস্তি হওয়া উচিত। তুমি আমার বাবা না ভেবে ওদের শাস্তি দাও অমিত। দেব শাহনূর, দেব। যেদিন প্রমাণ আমার হাতে চলে আসবে সেদিন তাদের হাতে হাত করা পরানো থেকে কেউ তাদের বাঁচাতে পারবে না, কেউ না।
কি হয়েছে মা? ক্লাব ঘরে তারা যেন তোর বন্ধুদের খুন করেছে। না! মিশা ভাগ ভাগ, মিশা ভাগ ভাগ। আরে না না, যে কেসে ও নির্দোষ প্রমাণিত হয়েছে সে কেসে ওকে আবার আটকানো যায় না। ঠিক করছেন। হ্যাঁ মিশা বাবা, তোমরা তো নির্দোষ। কোন অন্যায় না করলে তো কাউকে থানায় আটকে রাখা যায় না। অন্যায়? বাস্টার্ড! এত বড় সাহস! পুলিশের গায়ে হাত দিস! You are under arrest. এতদিন ভাই সিরাপে মারছেন, আইজ একটা খাইলেন, মনে হয় স্যার ওখান থেকে আপনার খাওয়ার পালা শুনেছি। জলদি যান স্যার, আইজ আপনার জন্য বাথরুম খোলা। নিচে না, উপরে আমার দাঁত। আমি ডেন্টাল ক্লিনিকে যাই। ডেন্টাল ক্লিনিক? ডাক্তার সাহেব পড়ে গেল, আমার দাঁত পড়ে গেল। জলদি ঠিক করে দেন ডাক্তার সাহেব। তোমার দাঁত সবই ঠিক করে দিব আমি। কি করলেন? আরে না না, এখনই ভয় পাইলে মইরা যাইবা। আমি মজা কইরা মারতে পারুম না। না মানে এই এই দাঁত ঠিক করতে পারুম না। চলো চলো চলো, শুয়ে পড়ো শুয়ে পড়ো। দাঁত ডাক্তার সাহেব, দেখি দেখি, তো হাম করেন তো। এখনো মানুষ নয়, এবার বলবি আমি তোরে মারবো। তুই আমার কেস ম্যাচ নয়, আমার ঘাট ধরে বের করে দিতে চেয়েছিলি। আমার টাইম লিখিসনি, আজ তোর টক যদি আমি গান লিখবো। তোর কোনো টাইম তোকে মরতে হবে, কারণ আমার বোনকে মেরেছিস তুই। আমি না, ওই নিশা মেরেছে। নিশা এখন দাঁড়ায়, ওরে যে মারো। ওকে তো আমি মারবই, তার আগে তোকে শেষ করি। আমার বোনের আত্মাকে শান্তি দেবো। পুলিশ পুলিশ! ও ভাই ও ভাই, বাইসে গেছি বাইসে গেছি। পুলিশ, ও ভাই ভাই পুলিশ। হ্যালো, সাব ইন্সপেক্টর অমিত খান বলছি। ওই কথা ওসির বাচ্চা, জলদি আয়, আমার ভীষণ বিপদ। কে বলছেন? আমি জননেতা হুমায়ুন ফরিদি। শালা আমারে চেনস না তুই? উত্তেজিত হবেন না, আমি এক্ষুনি আসছি। আমি তোমারে ফোনে বললাম যে আমার বললাম মিশা কোথায়? কেন? মিশা থানায়। থানায়? তোমার কেউ মিশা কথা করে থানা থেকে সরাইছে। আমার পোলা বিপদ হইতে পারে। আমার পোলা শেষ হয়ে যাবো। জলদি চলো। চলুন। ওখান থেকে আর থানায় ঘুষ টুস চলবো না, আগের দিন নাই, বুঝছ? হ্যাঁ, মনে দিন তাকে। সালাম আলাইকুম। আপনি? আমি নতুন পুলিশ অফিসার রানা। আসলে কোথায় মিশা? জলদি করো জলদি।
কে তুমি? ইন্সপেক্টর রানা। আপনার বাবা আমাকে পাঠিয়েছেন আপনাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। বাবা, কোথায়? এয়ারপোর্টে। রুবেল আপনাকে এখানেও মেরে ফেলতে পারে, তাই আপনাকে বিদেশে পাঠানোর সকল ব্যবস্থা করা হয়েছে। চলুন। হ্যাঁ, চল চল। জোরে চালাও নাকি? জোরে চালাও। আপনি এখানে? ইন্সপেক্টর রানা তো আপনার পোলার হলো এয়ারপোর্ট গেল। এয়ারপোর্টে? কি? আমার পোলারে এয়ারপোর্ট নিয়ে গেছে? জলদি এয়ারপোর্ট চলো। এ কি, আমরা কোথায় যাচ্ছি? এয়ারপোর্ট তো ছেড়ে যাচ্ছে আমরা। মানুষ তো এয়ারপোর্টে আসে দেশের বাইরে যাবার জন্য। আমি তোকে দুনিয়ার বাইরে পাঠিয়ে দেব। দুনিয়ার বাইরে? হ্যাঁ, দুনিয়ার বাইরে। আমার পোলারে মাইরা ফেলাইছে, আমার পোলারে মাইরা ফেলাইছে। তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও। জলদি উঠে পড়ো, তাড়াতাড়ি। এখনো চিৎকার করে কোনো লাভ নেই বাবা। তোমাকে আগেই বলেছিলাম ভাইয়াকে বাঁচাতে হলে তাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনো, কিন্তু তুমি শোনোনি, তাই আজ ভাইয়াকে জীবন দিতে হলো। আমার পোলা জীবন দেয় নাই, আমার পোলা জীবন দেয় নাই, আমার পোলা বাচ্চা আছে। স্যার, এখন ওঠেন, লাশ দাফন করতে হইব। সব হারামজাদা, আমার পোলার দাফন করতে দেবো না, আমার পোলার আমি দাফন করতে দেবো না। আমি আগে করে দাফন করবো। ওই রুবেল রে, ওর মায়ের, ওর বাপের, ওই কর কোথায়? রুবেলের খবর জানি না, ওর মা বাবা এখন হাসপাতালে। শান্ত! তোর স্বামীর আমি পাগল করছি, আর তোর পোলা আমার পাগল বানায় দিছে, আমার পোলারে খতম করছে। এখন এখন তোর পোলার আমি চাই। তোর পোলা কই? তোর পোলা কই? দিওয়ানা, মন মানে না, দিল আমারও মানে না। বল তোর পোলা কই, বল তোর পোলা কই, বল তোর পোলা কই। রক্ত ঝরতাছে, আরে আমার অন্তরে রক্ত ঝরতাছে রে। বল তোর পোলা কই, বল বল রুবেল কই, বল বল হারামজাদা।
মাকে দাও। নিয়ে যাও। আমাকে তুই পাগল বানিয়েছিলি, আজ তুই পাগলের তাণ্ডব দেখবি। তাণ্ডব! স্যার, আপনার স্ত্রী অপারেশন হয়ে গেছে, এখন ভালো, আপনাকে ডাকছি। আম্মা বাদ দেন না, দুগা ভাত খাই। কলমে রুবেল, তোর মায়ের জ্ঞান ফিরেছে। মা, মা। বাবা, বাবা, কে বাবা? বাবা আমাকে চিনছো না বাবা? মরে গেছে। আরে কান্দো কান্দো। অর্ডার, অর্ডার। যেহেতু আসামি রুবেলের অপরাধের কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি এবং আসামি নিজেই স্বেচ্ছা প্রণোদিত হয়ে নিজের অপরাধ এবং অপরাধের যথার্থ কারণ বর্ণনা করেছে, সেহেতু এই আদালত রুবেলকে 5 বছর সশ্রম কারাদণ্ড প্রদান করল। বাবা থাক থাক,
মা রুবেল, মা চলো